আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত ক্লাসে আমরা কতটুকু পড়েছিলাম, কে বলতে পারবে? ম্যাম, বন্টন কার্যাবলীর পড়েছিলাম, আজকে সহায়ক কার্যাবলী করব। ভেরি গুড। বিপণন কার্যাবলীর মধ্যে আমরা বন্টন কার্যাবলী পর্যন্ত পড়েছিলাম। বিপণন কার্যাবলীকে প্রধানত কত ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। 3 ভাগে। কি কি? বিনিময়, বন্টন এবং সহায়ক। বিনিময় কার্যাবলী, বন্টন কার্যাবলী এবং সহায়ক কার্যাবলী। বিনিময় কার্যাবলী কত প্রকার ছিল? কার্যাবলী 2 প্রকার, ক্রয় ও বিক্রয়। ক্রয় এবং বিক্রয়, ভেরি গুড। আর বন্টন কার্যাবলী? বন্টন কার্যাবলী 3 প্রকার। 3 প্রকার। কি কি? পরিবহন, গুদামজাতকরণ ও মোড়কীকরণ। ভেরি গুড। আজকে আমরা পড়ব বিপণন কার্যাবলীর লাস্ট শ্রেণী বিভাগ, যেটি ছিল সহায়ক কার্যাবলী। অর্থাৎ পণ্য বিপণনের জন্য যেসব ব্যবসায়িক কার্যক্রম সম্পাদন করতে হয় সেগুলোকে বলা হচ্ছে বিপণনের সহায়ক কার্যাবলী। বিপণনের সহায়ক কার্যাবলীকে তোমাদের পাঠ্য বইতে 5 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি হচ্ছে অর্থ সংস্থান, এরপরে ঝুঁকি গ্রহণ, এরপরে মান নির্ধারণ ও শ্রেণীবদ্ধকরণ, এরপর বাজার তথ্য সংগ্রহ এবং সর্বশেষ হচ্ছে বিক্রয়োত্তর সেবাদান। প্রথমে হচ্ছে অর্থ সংস্থান। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে সম্পাদিতব্য, সম্পাদিতব্য মানে হচ্ছে ভবিষ্যতে যে কাজ সম্পাদন করা হবে সেটাকে এক কথায় বলা হচ্ছে সম্পাদিতব্য। কাজের জন্য কি পরিমাণ অর্থের প্রয়োজন তা নির্ধারণ, অর্থের উৎস অনুসন্ধান, অর্থ সংগ্রহকরণ, সংরক্ষণ এবং প্রয়োজনীয় ব্যয় বা বিনিয়োগ করার সকল কাজকে অর্থসংস্থান বলে। এইটুকুন তোমরা ব্র্যাকেট দিয়ে রাখতে পারো। যদি জ্ঞানমূলক প্রশ্ন হয় অর্থসংস্থান কি, তাহলে এই লাইনটি দিয়ে আনসার লিখতে পারবে। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে সম্পাদিতব্য কাজের জন্য কি পরিমাণ অর্থের প্রয়োজন তা নির্ধারণ করা, অর্থের উৎস অনুসন্ধান করা, অর্থ সংগ্রহ করা এবং সংরক্ষণ করা এবং প্রয়োজনীয় ব্যয় বা বিনিয়োগ করার সকল কাজকে অর্থসংস্থান বলে। বিপণনের ক্ষেত্রে মানে এই অর্থসংস্থান বিপণনের ক্ষেত্রে কেন দরকার সেটাই হচ্ছে সেকেন্ড প্যারাতে লেখা আছে। দেখো, বিপণনের ক্ষেত্রে বাজার গবেষণা, পণ্য গবেষণা, সংগ্রহ, মজুতকরণ, পরিবহন, বিজ্ঞাপন ইত্যাদি খাতে প্রচুর অর্থের প্রয়োজন হয়। প্রয়োজনীয় এই সকল অর্থ কোন উৎস থেকে সংগৃহীত হবে এবং কোন কোন খাতে কিভাবে খরচ হবে ইত্যাদি বিষয়ে যাবতীয় কার্যক্রম বিপণনকারীকে সম্পাদন করতে হয়। যদিও মনে করা হয় অর্থসংস্থান সংক্রান্ত যাবতীয় কাজ অর্থ ব্যবস্থাপকের, তবুও বিপণন ব্যবস্থাপক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার বিভাগের অর্থসংস্থানের সাথে নিজেকে নিয়োজিত রাখে। এই প্যারাটা পড়ে কি আমরা বুঝতে পেরেছি যে বিপণনের ক্ষেত্রে অর্থসংস্থান কেন দরকার? বলেছে বাজার গবেষণা, অর্থাৎ কোম্পানি যে প্রোডাক্ট তৈরি করবে সেটা কারা ক্রয় করবে, মানে বিক্রি হবে কিনা অথবা কোথায় কোথায় বিক্রি করা যাবে সেটা নিয়ে গবেষণা করতে হয়। পণ্য গবেষণা, পণ্যটি নিয়েও কোম্পানিকে গবেষণা করতে হয় যে পণ্যের কোনো ভালো দিক খারাপ দিক কোনগুলো, পণ্য ব্যবহার করে জনগণ উপকৃত হতে পারবে কিনা এই বিষয়গুলো গবেষণা করা হয়। পণ্য সংগ্রহ করা, পণ্য মজুত করা, পরিবহন, বিজ্ঞাপন ইত্যাদি খাতে প্রচুর অর্থের প্রয়োজন হয়। এই সকল অর্থ কোন কোন উৎস থেকে সংগ্রহ করা হবে এবং কোন কোন খাতে কিভাবে খরচ করা হবে এই সব বিষয়ের যাবতীয় কার্যক্রম বিপণনকারীকে করতে হয়। যদিও অর্থ ব্যবস্থাপক অর্থ সংস্থানের কাজটি করেন, তারপরেও বিপণন ব্যবস্থাপক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার বিভাগের অর্থাৎ
মার্কেটিং ডিপার্টমেন্ট যে থাকে সেই মার্কেটিং ডিপার্টমেন্টের জন্য প্রয়োজনীয় অর্থ সংস্থানের সাথে বিপণন ব্যবস্থাপক নিজেকে নিয়োজিত রাখে। অর্থাৎ তার ডিপার্টমেন্টে কি পরিমাণ অর্থের প্রয়োজন হবে, অর্থের পরিকল্পনা করা, বাজেট করা, সেটা হচ্ছে অর্থ ব্যবস্থাপককে জানানো, তার কাছ থেকে অর্থ সংগ্রহ করা। ঠিক আছে, এ কারণে বলা হচ্ছে যে বিপণন ব্যবস্থাপক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার বিভাগের অর্থ সংস্থানের সাথে নিজেকে নিয়োজিত রাখে। এটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি ম্যাম। আচ্ছা, এরপরের সহায়ক কাজটি হচ্ছে ঝুঁকি গ্রহণ। ভবিষ্যতে কোনো অনিশ্চিত ঘটনা দ্বারা বিপণন কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাকে ঝুঁকি বলে। অনেক সময় প্রশ্ন হয় বিপণনে ঝুঁকি কাকে বলে, তখন এই লাইনটি দিয়ে তোমরা আনসার লিখতে পারবে। ভবিষ্যতে কোনো অনিশ্চিত ঘটনা দ্বারা বিপণন কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাকে ঝুঁকি বলে। অনিশ্চিত ঘটনা মানে কি? যেটা একদম বলা যায় না। হ্যাঁ, মানে নিশ্চিত করে বলা যাবে না, হতেও হ্যাঁ। পারে আবার নাও হতে পারে। নাও হতে পারে। হ্যাঁ, এ কারণে বলা হচ্ছে অনিশ্চিত ঘটনা। ঠিক আছে, সংজ্ঞাটা মনে থাকবে? একটু পড়ো, জোরে এই লাইনটা পড়ো সবাই। ভবিষ্যতে কোনো অনিশ্চিত ঘটনা দ্বারা বিপণন কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাকে ঝুঁকি বলে। সেকেন্ড প্যারাতে যেটা লেখা আছে সেটা হচ্ছে যে বিপণনে কিভাবে ঝুঁকির উদ্ভব হয়। পণ্য উৎপাদন ও বন্টন কাজে নানান ধরনের ঝুঁকি জড়িত থাকে। মূল্য কমে যাওয়া, পণ্য বিনষ্ট হওয়া, চুরি ডাকাতি ইত্যাদি বিভিন্ন ধরনের বিপদ আপদের ঝুঁকি বিক্রেতাকে গ্রহণ করতে হয়। পণ্য বিক্রয়, বিপণন ও এর সহায়ক সকল কাজের সাথে কম বেশি ঝুঁকি জড়িত থাকে। এইসব ঝুঁকি চিহ্নিতকরণ, বিশ্লেষণ, পরিমাপকরণ এবং তার সর্বনিম্ন পর্যায়ে আনা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বিপণনকারীকে গ্রহণ করতে হয়। আর এরূপ কাজ বিপণনকারীর ঝুঁকি গ্রহণ সংক্রান্ত কাজের আওতাভুক্ত। অবশ্য বীমার সহযোগিতা নিয়ে এই ঝুঁকি কমানো যেতে পারে। ম্যাম, আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, মেয়েরা শুনতে পাচ্ছ এখন? জি ম্যাম। এখন পাচ্ছি। বুঝতে পারছি না, মানে নেটওয়ার্ক আনস্টেবল দেখাচ্ছে বারবার। ম্যাম, এখানে যে বলেছে বিক্রেতাকে ঝুঁকি গ্রহণ করতে হয়, ঝুঁকি কি ক্রেতা কখনো গ্রহণ করে না ম্যাম? ক্রেতা কিভাবে ঝুঁকি গ্রহণ করবে? ক্রেতা ম্যাম, ঝুঁকি এটা গ্রহণ কেন করতে হয় না? পারে এইভাবে যে যে পণ্যটি সে কিনলো সেটি তারকে স্যুট করবে কিনা, যে তার ব্যবহার করে সে উপকৃত হবে কিনা এই বিষয়টা সে নিশ্চিত না। ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম ঝুঁকি বিক্রেতাকে গ্রহণ করতে হয়। কেন বলো? কারণ বিক্রেতা হচ্ছে পণ্য গুদামজাত করে রাখে। ঠিক আছে, যেই মূল্যে সে পণ্য কিনেছে, ধরো যদি সে খুচরা বিক্রেতা হয়ে থাকে, পাইকারের কাছ থেকে সে যে মূল্যে পণ্য কিনেছে তার সাথে সে মুনাফা যোগ করে কিন্তু বিক্রয় মূল্য নির্ধারণ করবে। এখন সেই বিক্রয় মূল্যে যদি ক্রেতারা পণ্য না কিনে, তখন বিক্রেতা কি লাভ হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে। আবার সে পণ্য গুদামজাত করে রাখলো, সেখান থেকে পণ্য চুরি হয়ে যেতে পারে, পারে না বলো? হ্যাঁ, বিক্রেতার বেশি ক্ষতি। হ্যাঁ, তারপর আবার গুদামে আগুন লেগে সমস্ত পণ্য পুড়ে নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, আচ্ছা।
আমরা কোথায় ছিলাম? আচ্ছা, আর এরূপ কাজ বিপণনকারীর ঝুঁকি গ্রহণ সংক্রান্ত কাজের আওতাভুক্ত, অবশ্য বীমার সহযোগিতা নিয়ে এই ঝুঁকি কমানো যেতে পারে। অর্থাৎ বিপণনকারী কোম্পানি যারা আছেন তারা বীমা কোম্পানির সাথে চুক্তি করে এই ঝুঁকি কিছুটা হলেও হ্রাস করতে পারে। ঝুঁকি গ্রহণ ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি ম্যাম। আচ্ছা, এর পরের সহায়ক কাজটি হচ্ছে মান নির্ধারণ ও শ্রেণীবদ্ধকরণ। পণ্যের সুনির্দিষ্ট মান স্থির করাকে মান নির্ধারণ বলে। আচ্ছা, এই সংজ্ঞাটা ক্লিয়ার না, আমি একটি সংজ্ঞা বলছি, তোমরা একটু বইতে অথবা খাতায় কোথাও লিখে রাখো। মান নির্ধারণ বা স্ট্যান্ডার্ডাইজিং কাকে বলে? আচ্ছা, মান নির্ধারণের আরেকটি নাম হচ্ছে প্রমিতকরণ। ঠিক আছে, মান নির্ধারণের আরেকটি নাম কি বলো? প্রমিতকরণ। প্রমিতকরণ, হ্যাঁ, পয়রফলা, প্রমিতকরণ। আমি সংজ্ঞাটি বলছি, একটু লিখো। হ্যাঁ, প্রমিতকরণ বা মান নির্ধারণ বা স্ট্যান্ডার্ডাইজিং কাকে বলে? সাধারণত পণ্যের ওজন, আকার, গুণাগুণ, কমা কমা দিয়ে লিখবা। সাধারণত পণ্যের ওজন, কমা, আকার, কমা, গুণাগুণ ইত্যাদির ভিত্তিতে সাধারণত পণ্যের ওজন, আকার, গুণাগুণ ইত্যাদির ভিত্তিতে বিভিন্ন পণ্যদ্রব্যের মৌলিক মানের সীমা নির্ধারণকে প্রমিতকরণ বলে। মৌলিক মানের সীমা নির্ধারণকে প্রমিতকরণ বলে। সবাই কি লিখতে পেরেছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ম্যাম লাইনটি একজন আমি জয়েন হতে পারছে না। আমার এখানে শো করছে না, আমার এখানে শো করলে আমি নিয়ে নিব। লাইনটি আমি আরেকবার বলছি। হ্যাঁ, সাধারণত পণ্যের ওজন, আকার, গুণাগুণ ইত্যাদির ভিত্তিতে বিভিন্ন পণ্যদ্রব্যের মৌলিক মানের সীমা নির্ধারণকে প্রমিতকরণ বলে অথবা মান নির্ধারণ বলে। ঠিক আছে, আচ্ছা, এর পরেরটা আসছে হচ্ছে শ্রেণীবদ্ধকরণ। বইতে এই পয়েন্টের মধ্যে কোথাও শ্রেণীবদ্ধকরণ কাকে বলে লেখা নাই। শ্রেণীবদ্ধকরণ কাকে বলে এটাও আমি বলছি, একটু লিখে নাও। প্রথমে আমরা মান নির্ধারণ বা প্রমিতকরণ কাকে বলে এই লাইনটি লিখেছি। এখন আমরা লিখব শ্রেণীবদ্ধকরণ কি বা শ্রেণীবদ্ধকরণ কাকে বলে। রেডি সবাই? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, আমি বলছি, লিখো। নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করাকে শ্রেণীবদ্ধকরণ অথবা পর্যায়িতকরণ বলে। শ্রেণীবদ্ধকরণের আরেকটি নাম হচ্ছে
পর্যায়িতকরণ ইংরেজিতে বলা হয় গ্রেডিং। নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করাকে শ্রেণীবদ্ধকরণ, অবলিক দিয়ে লেখো পর্যায়িতকরণ, অবলিক দিয়ে লেখো গ্রেডিং বলে। লিখেছো সবাই? জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম। এবার আমরা বইয়ের পয়েন্টের ব্যাখ্যায় চলে যাই। মান নির্ধারণ এবং শ্রেণীবদ্ধকরণ কি এটা আমরা জানলাম, ক্লিয়ার হলো ধারণা, ঠিক আছে? এখন দেখো যে মান নির্ধারণ শ্রেণীবদ্ধকরণ কেন দরকার। পণ্যের গুণাগুণ, ওজন, আকার, আকৃতি, গন্ধ বা বর্ণ, রাসায়নিক সংমিশ্রণ ইত্যাদির ভিত্তিতে পণ্যের মান নির্ধারণ করা হয়। এই সকল নির্ধারিত মান অনুযায়ী গুণাগুণের ভিত্তিতে শ্রেণীবদ্ধকরণ প্রয়োজন হয়। মান নির্ধারণ ও শ্রেণীবদ্ধকরণের ফলে মান ও মূল্য নির্ধারিত থাকে, অর্থাৎ পণ্যের মান এবং মূল্য নির্ধারিত থাকে। তাই এক্ষেত্রে দর কষাকষি পরিহার করা সম্ভব হয়, অর্থাৎ ক্রেতা বিক্রেতার মধ্যে বার্গেনিং এর দরকার হয় না। এতে ক্রেতা বিক্রেতার সময়, অর্থ এবং শক্তির অপচয় রোধ হয়, অর্থাৎ ক্রেতা বিক্রেতা উভয়েরই সময়, অর্থ এবং শক্তির সাশ্রয় হয়, অপচয় হয় না। এই পয়েন্টে ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি ম্যাম। আচ্ছা, চ্যাট বক্সে কি রোল নাম্বার লিখে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, সরি বলতে ভুলে গিয়েছি। যারা জয়েন করেছো সবাই চ্যাট বক্সে যার যার রোল নাম্বারটা লিখে ফেলো। এর পরের সহায়ক কাজটি হচ্ছে বাজার তথ্য সংগ্রহ। বাজার তথ্য সংগ্রহকে বিপণনের জীবন রক্ষাকারী কাজ হিসেবে গণ্য করা হয়। এই লাইনটি আন্ডারলাইন করে রাখো। খেয়াল করো, আমি 3টা শব্দ আন্ডারলাইন করেছি, জীবন রক্ষাকারী কাজ। অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন হয় যে বিপণনের কোন কাজটিকে জীবন রক্ষাকারী কাজ হিসেবে বিবেচনা করা হয়, তখন আনসার কি হবে বলো? বাজার তথ্য সংগ্রহ। অথবা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে বাজার তথ্য সংগ্রহকে বিপণনের কি কাজ হিসেবে গণ্য করা হয়, তখন আনসার হবে জীবন রক্ষাকারী কাজ। ভেরি গুড। এখন বাজার তথ্য সংগ্রহ কি বা কাকে বলে, পরের লাইনটাতেই আনসার পাবে। দেখো, বিপণন কার্যাবলীর পরিকল্পনা গ্রহণ, বাস্তবায়ন ও নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সকল তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও বন্টনের সাথে জড়িত কাজকে বাজার তথ্য সংগ্রহ বলে। বিপণন কার্যাবলীর পরিকল্পনা গ্রহণ, বাস্তবায়ন ও নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সকল তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও বন্টনের সাথে জড়িত কাজকে বাজার তথ্য সংগ্রহ বলে। ঠিক আছে? আর এই পয়েন্টের একদম লাস্ট লাইনটা দেখো, যে এই ধরনের তথ্য সংগ্রহের মাধ্যমে, অর্থাৎ বাজার তথ্য সংগ্রহের মাধ্যমে বিপণনকারী সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, ফলে বিপণন ঝুঁকি অনেকাংশে হ্রাস পায়। যে বাজার তথ্য সংগ্রহ করা কেন দরকার? বাজার তথ্য সংগ্রহ করলে বিপণনকারী যে কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, ফলে বিপণন ঝুঁকি অনেকাংশে হ্রাস পায়। ঠিক আছে, বাজার তথ্য সংগ্রহ, এই পয়েন্ট ক্লিয়ার হয়েছে সবার কাছে? মেয়েরা আমার কথা শুনতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, লাস্ট পয়েন্ট, বিক্রয়োত্তর সেবাদান। বিক্রয়ের পরেও, অর্থাৎ পণ্য দ্রব্য বিক্রি করার পরেও
ক্রেতাদেরকে সেবা প্রদান করা হলে তাকে বিক্রয়োত্তর সেবাদান বলে। ক্রেতাদের সন্তুষ্টি প্রদান ও বিক্রয় বৃদ্ধির জন্য বিক্রয়োত্তর সেবা প্রদান করতে হয়। অর্থাৎ ক্রেতাদের সন্তুষ্টি এবং বিক্রয় বৃদ্ধির জন্য বিক্রয়োত্তর সেবা দিতে হয়। এতে প্রতিষ্ঠানের সুনামও বৃদ্ধি পায়। বিশেষ করে ইলেকট্রনিক্স দ্রব্য এবং শিল্প পণ্যের ক্ষেত্রে বিক্রয়োত্তর সেবা প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিপণন কাজ হিসেবে গণ্য হয়। এই পয়েন্টটা থেকে তোমরা লিখতে পারবা যে বিক্রয়োত্তর সেবা কি, যদি জ্ঞানমূলক প্রশ্ন হয়, কি বা কাকে বলে। যে পণ্যদ্রব্য বিক্রির পরেও ক্রেতাদেরকে সেবা প্রদান করা হলে তাকে বলা হয় বিক্রয়োত্তর সেবাদান। এই বিক্রয়োত্তর সেবা ক্রেতাদেরকে কেন প্রদান করা হয়? ক্রেতাদের সন্তুষ্টি বৃদ্ধি এবং বিক্রয় বৃদ্ধির জন্য বিক্রয়োত্তর সেবা প্রদান করা হয়। এর ফলে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পায়। বিশেষ করে ইলেকট্রনিক্স দ্রব্য এবং শিল্প পণ্যের ক্ষেত্রে বিক্রয়োত্তর সেবা প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিপণন কাজ হিসেবে বিবেচিত হয়। ঠিক আছে, এই ছিল। হ্যাঁ বলো। শিল্প পণ্য এটা কোন কোন পণ্যের ক্ষেত্রে এই সেবাটা দেওয়া হয়? এখানে ইলেকট্রনিক্স দ্রব্যগুলো যেমন বোঝা যায় যে বিভিন্ন হ্যাঁ, ফ্রিজ, ইলেকট্রনিক্যাল টিভি, হ্যাঁ জিনিসপত্রগুলো। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু এখানে শিল্প পণ্য বলতে কোনগুলা? আচ্ছা, আমরা যখন পণ্যের একটা বিশাল একটা চ্যাপ্টার আছে, ওটা যখন আমরা পড়বো তখন আমরা বুঝতে পারবো যে শিল্প পণ্য কোনগুলো। ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। এখন শুধু জানার জন্য জেনে রাখো যে ইলেকট্রনিক্স পণ্য এবং শিল্প পণ্যের ক্ষেত্রে বিক্রয়োত্তর সেবা প্রদান করা হয়। আচ্ছা, এই অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্নে সবাই একটু চলে যাও। অনুধাবনমূলক প্রশ্ন, যেমন আমার বইতে 11 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে বিপণনে ঝুঁকি গ্রহণের ধারণাটি ব্যাখ্যা করো, অথবা ঝুঁকি গ্রহণ বলতে কি বোঝায়। এটা কুমিল্লা 16তে এসছে। তোমাদের বইতে কত নাম্বার একটু দেখো। বিপণনে ঝুঁকি গ্রহণের ধারণাটি ব্যাখ্যা করো, অথবা 22 নম্বর। এখানে 22। 22। আচ্ছা, একটু দাগো এবং সাথে সাথে খাতায় লিখবে যে আজকে কোন কোন প্রশ্নগুলো দেওয়া হলো। অনুধাবনের 22 নাম্বার। আমার বইতে 17 নাম্বার, প্রমিতকরণ বলতে কি বোঝায়। এটা সম্মিলিত বোর্ড 18তে এসছে। এটা 28 এখানে নম্বর। 28। আচ্ছা ঠিক আছে, এরপরে আরেকটা প্রশ্ন দেখো, প্রমিতকরণ ছাড়া পর্যায়িতকরণ করা সম্ভব নয়, কেন? এটা 29। 29। 29। আমার বইতে 21 নম্বর কোশ্চেন, বিক্রয়োত্তর সেবা বলতে কি বোঝায়। এটা ঢাকা সম্মিলিত বোর্ড 18। এখানে 35। 35। আরেকটা কোশ্চেন দেখো, বাজার তথ্য সংগ্রহ বলতে কি বোঝায়। 37। ও সরি 36। ঠিক করে বলো কত নাম্বার। 36। 36। খাতায় এই কোশ্চেনের নাম্বারগুলো লিখে রাখো। আচ্ছা দেখো, গত ক্লাসে আমি একটি প্রশ্ন বলেছিলাম, পণ্যের মোড়ককরণ কেন প্রয়োজন। এই প্রশ্নটিও কিন্তু তোমাদের বইতে আছে। দেখো, সম্মিলিত বোর্ড 18, আমার এখানে 20 নাম্বার। গত ক্লাসে এই প্রশ্নটি দেওয়া হয়েছিল। পেয়েছো তোমরা? আর কোশ্চেনটি ট্রাই করে বলা যাবে? পণ্যের মোড়ককরণ কেন প্রয়োজন। জি ম্যাম, 32 নাম্বার। 32 নাম্বার। আচ্ছা, এই মোড়ককরণের উপর আরেকটি কোশ্চেন আসছে, সেটা 19-এ এসছে। দেখো, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড। মোড়ককরণ পণ্যের মান রক্ষা করে। জি ম্যাম, 15 নম্বর। আচ্ছা, মানে এই দুটো কোশ্চেন হচ্ছে গত ক্লাসে যে আমরা পড়েছি সেইটার সাথে রিলেটেড। আর আজকে তাহলে আমি কত কত নাম্বার প্রশ্ন দিলাম, কেউ একজন আমাকে বলো। প্রথমে বলেছিলে 22। 22, তারপর 28, 29,
35, 36। 22, 28, কোন- 29, 35, 36। আচ্ছা, জি, ঠিক ম্যাম আছে। 32। আর 32 আর 15। হ্যাঁ, ওটা হচ্ছে পড়ে রাখবে, দেখে রাখবে। আর আজকে আমি যা পড়িয়েছি সেইটার মধ্যে রিলেটেড হচ্ছে 5টা না 6টা কোশ্চেন, তাই তো? 22, 28, জি, কত বললে? 29, 29, 35, 36। 35, 36। আচ্ছা, এরপরে সবাই একটু খেয়াল করো 3.3 বিপণন কার্যাবলীর গুরুত্ব বা প্রয়োজনীয়তা। বিপণন কার্যাবলীর গুরুত্ব বা প্রয়োজনীয়তা। যে বিপণনের যে কাজগুলো আছে, যে 3 ধরনের কাজ, বন্টন, বিনিময় কার্যাবলী, বন্টন কার্যাবলী এবং সহায়ক কার্যাবলী, এই কাজগুলো গুরুত্ব বা প্রয়োজনীয়তা কি? প্রথমে দেখো, ওরা বলেছে সামাজিক চাহিদা পূরণ, অর্থাৎ বিপণন সত্যগত। সত্যগত মানে কি বলো? সত্যগত যার মাধ্যমে মালিকানাগত। মালিকানা হস্তান্তর হয়। হ্যাঁ, মালিকানাগত। তাহলে বিপণন হচ্ছে সত্যগত, স্থানগত, কালগত। কালগত মানে হচ্ছে সময়গত এবং প্রচারগত উপযোগ সৃষ্টি করে সমাজের মানুষের বস্তুগত ও অবস্তুগত নানান চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অর্থাৎ বিভিন্ন পণ্য, দ্রব্য এবং সেবা সম্পর্কে তথ্য দিয়ে সমাজের মানুষের চাহিদা পূরণে ভূমিকা রাখছে। বিপণন প্রক্রিয়া ছাড়া সমাজে বসবাসরত মানুষের হাজারো চাহিদা পূরণ করা সম্ভব নয়। অর্থাৎ বিপণনের মাধ্যমে পণ্যদ্রব্য বাজারে আসছে, সেখান থেকে ক্রেতা বিক্রেতার মধ্যে ক্রয় বিক্রয় হচ্ছে, মালিকানা হস্তান্তর হচ্ছে, পরিবহনের মাধ্যমে এক জায়গার পণ্য অন্য জায়গায় পৌঁছে যাচ্ছে, অর্থাৎ স্থানগত উপযোগ সৃষ্টি হচ্ছে, গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হচ্ছে, বিজ্ঞাপনের মাধ্যমে প্রচারগত উপযোগ সৃষ্টি হচ্ছে। ঠিক আছে? তো বিপণন এই উপযোগগুলো সৃষ্টির মাধ্যমে সমাজের মানুষের উপকার করছে। এরপরে হচ্ছে উৎপাদন বৃদ্ধি। বিপণন একদিকে উৎপাদকের জন্য প্রয়োজনীয় উপায় উপকরণ সংগ্রহের ব্যবস্থা করে, আবার অন্যদিকে উৎপাদিত পণ্য বিক্রয়ের ব্যবস্থা করে উৎপাদনের চাকাকে সচল রাখে। এর ফলে উৎপাদন বৃদ্ধি পায়। পণ্যের সুষম বন্টন। পৃথিবীর সকল স্থানে সব ধরনের পণ্য উৎপাদিত হয় না। বিপণন উদ্বৃত্ত পণ্য ঘাটতি অঞ্চলে বিক্রয়ের ব্যবস্থা করে পণ্যের সুষম বন্টন নিশ্চিত করে। অর্থাৎ যেখানে পণ্য উৎপাদিত হলো সেখানকার মানুষের প্রয়োজন মিটানোর পরে যে বাড়তি পণ্যটা থেকে যাচ্ছে সেটা ঘাটতি অঞ্চল, অর্থাৎ যেখানে ওই পণ্যটি উৎপাদিত হয় না সেই অঞ্চলে বিক্রয়ের ব্যবস্থা করে পণ্যের সুষম বন্টন নিশ্চিত করে। বিক্রয়ের নিশ্চয়তা থাকায় এক্ষেত্রে ব্যাপক উৎপাদন সম্ভব হয়। এর পরেরটি বলেছে মূল্যমানে স্থিতিশীলতা বিধান। বিপণন পণ্যের চাহিদা ও যোগানে সমতা বিধান করে পণ্যের মূল্যমানে স্থিতিশীলতা আনয়ন করে, ফলে ক্রেতারা উপযুক্ত মূল্যে ও সহজে পণ্য ক্রয়ের সুবিধা পায়। তোমরা আগেই জেনেছো যে চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস্য থাকলে পণ্যের মূল্য স্থিতিশীল থাকে। চাহিদা বেশি, যোগান কম, তখন পণ্যের মূল্য বেড়ে যায়। আবার চাহিদা কম, যোগান বেশি, তখন আবার পণ্যের মূল্য কমে যায়। এর পরের গুরুত্বটি হচ্ছে ভোগের বৈচিত্র্যকরণ। বিপণন মানুষের ভোগ প্রবণতা বৃদ্ধির পাশাপাশি আয় প্রবণতা বৃদ্ধিতেও মুখ্য ভূমিকা রাখে। বিভিন্ন ধরনের বিকল্প পণ্য মানুষের সামনে তুলে ধরে বিপণন তাকে তার প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী উত্তম পণ্য বাছাইয়ে সহায়তা করে, অর্থাৎ সমাজের মানুষকে। এতে ভোগ বৈচিত্র্যকরণের পাশাপাশি উৎপাদন ও বন্টনেও গতিশীলতার সৃষ্টি হয়। 6 নম্বর পয়েন্ট বলেছে ব্যবসায়িক ঝুঁকি হ্রাস। একজন ব্যবসায়ী পণ্য বা সেবা উৎপাদন করে বিক্রয়ের জন্য। এই বিক্রয় বা বন্টনের গুরুদায়িত্ব, অর্থাৎ
অধিকাংশ দায়িত্ব বিপণনের উপর ন্যস্ত। বিপণন একদিকে যেমন কোন ধরনের, কোন মানের ও কি পরিমাণের পণ্য উৎপাদন করা উচিত তা বলে দেয়, অন্যদিকে তেমনি তা কিভাবে স্বল্প সময়ে সহজে বাজারে বিক্রয় করা যাবে তার উপায়ও নির্দেশ করে। এতে পণ্য অবিকৃত হওয়ার ঝুঁকি হ্রাস পায়। এরপরে বলেছে কর্মসংস্থান। বিপণনের ফলে শিল্প কারখানা সহজে গড়ে ওঠে। এছাড়া বিপণন প্রক্রিয়ায় সম্পাদিত নানা রকম কাজের সাথে দেশের উল্লেখযোগ্য পরিমাণ জনশক্তি কর্মরত থাকে। ফলে যে কোনো দেশেই বিপণন কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে বিবেচিত হয়। এরপরে বলেছে শিল্পকলার উন্নয়ন। বিপণন দেশের শিল্পকলার উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিজ্ঞাপনকে কত সুন্দর, দৃষ্টিনন্দন ও আবেদনধর্মী করা যায়, পণ্যের মোড়ক, দোকানের সাজসজ্জা, পণ্যের উপস্থাপন কৌশল কত আকর্ষণীয় হতে পারে ইত্যাদি বিষয় নিয়ে ব্যবসায়ীদের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলে, যার ফলে দেশের শিল্পকলার ব্যাপক উন্নয়ন ঘটে। এরপরে হচ্ছে সম্পর্কের উন্নয়ন। বিপণন প্রক্রিয়ায় একাধিকবার ক্রয় বিক্রয় সংঘটিত হয়। এতে ক্রেতা ও বিক্রেতার মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এছাড়া উৎপাদনকারীর সাথে ভোক্তাদের একটা পরোক্ষ সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। বিপণন কাজের মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বৃদ্ধি পায়, অর্থাৎ বিভিন্ন দেশের মধ্যে পণ্য দ্রব্য আমদানি রপ্তানির মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক গড়ে ওঠে। এর পরের পয়েন্টটি বলেছে প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার। বিপণনের ফলে পৃথিবীর এক প্রান্তে পড়ে থাকা সম্পদ পৃথিবীর অন্য প্রান্তের মানুষ ভোগের সুযোগ পায়। এতে সামগ্রিকভাবে প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত হয়। অর্থাৎ পণ্য উৎপাদনের জন্য যে ধরনের কাঁচামাল দরকার সেই ধরনের কাঁচামাল হয়তো কোনো দেশে নেই, তখন সে অন্য দেশ থেকে আমদানি করে এনে সে পণ্যটি উৎপাদন করে। এইভাবে প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত হয়। এর পরেরটি বলেছে জীবনযাত্রার মানোন্নয়ন। বিপণন ক্রেতাদের রুচি ও পছন্দ অনুযায়ী নতুন নতুন পণ্য ভোগের সুযোগ সৃষ্টি করে। অন্যদিকে কর্মসংস্থান তথা আয় রোজগারের সুযোগ সৃষ্টি করে ভোগের সামর্থ্যকে বাড়িয়ে তোলে। ফলে দেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটে। লাস্ট পয়েন্ট বলেছে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন। বিপণনের ফলে দেশের জাতীয় উৎপাদন যেমন বৃদ্ধি পায়, তেমনি বাণিজ্যিক কর্মকাণ্ডেরও ব্যাপক সম্প্রসারণ ঘটে। এছাড়া প্রতিযোগী পরিবেশে ক্রেতা ভোক্তা সহ সমাজের বিভিন্ন পক্ষ উপকৃত হয়। ফলে দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হয়। ঠিক আছে, এই ছিল আমাদের বিপণন কার্যাবলীর গুরুত্ব বা প্রয়োজনীয়তা অথবা ভূমিকাও হতে পারে। এই পয়েন্টগুলো সম্পর্কে ছিল। হ্যাঁ বলো। বিজ্ঞাপনকে আবেদনধর্মী করা যায়, এটার মানে কি আবেদনধর্মী? অর্থাৎ ক্রেতারা সেই পণ্যটি কিনতে আগ্রহী হবে, ঠিক আছে, বিজ্ঞাপন দেখে। ঠিক আছে, আর কারো কোশ্চেন? বিপণন কার্যাবলীর গুরুত্ব যে পয়েন্টগুলো আমরা পড়লাম, এই পয়েন্টের কোনো পয়েন্টে সমস্যা থাকলে আমাকে প্রশ্ন করতে পারো। কারো কোনো প্রশ্ন নেই? আচ্ছা, একজন আমাকে বলো আজকে আমরা কি কি পড়েছি? আজকে সহায়ক কার্যাবলী পড়েছি, বিপণনের সহায়ক কার্যাবলী আর বিপণন কার্যাবলীর গুরুত্ব ও প্রয়োজনীয়তা। হ্যাঁ, আর হচ্ছে অনুধাবনের মেবি 5টি প্রশ্ন আমি দিয়েছি, ওই 5টা প্রশ্নের আনসার গুলো একটু দেখবা, ঠিক আছে? বলো তো প্রমিতকরণ কাকে বলে? যে কোনো একজন বলো, প্রমিতকরণ কাকে বলে?
সাধারণত পণ্যের ওজন, আকার, গুণাগুণ ইত্যাদির ভিত্তিতে পণ্যদ্রব্যের মৌলিক মানের সীমা নির্ধারণকে প্রমিতকরণ বলে। ভেরি গুড। নওশিন, আমাকে বলো যে পর্যায়িতকরণ বা শ্রেণীবদ্ধকরণ কাকে বলে? নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করাকে শ্রেণীবদ্ধকরণ বা পর্যায়িতকরণ বলে। আচ্ছা, আরেকজন আমাকে বলো যে বিপণনের কোন কাজটিকে জীবন রক্ষাকারী কাজ হিসেবে বিবেচনা করা হয়? বাজার তথ্য সংগ্রহ। বাজার তথ্য সংগ্রহ। বাজার তথ্য সংগ্রহ। ভেরি গুড। বিক্রয়োত্তর সেবা কাকে বলে? বিক্রয়ের পরেও ক্রেতাদেরকে সেবা প্রদান করা হলে তাকে বিক্রয়োত্তর সেবা দান করে। ভেরি গুড। বিপণনে ঝুঁকি কাকে বলে? ভবিষ্যতে কোনো অনিশ্চিত ঘটনা দ্বারা বিপণন কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাকে ঝুঁকি বলে। হ্যাঁ, বিপণন কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাকে ঝুঁকি বলে। ভেরি গুড। আজকে যতটুকু পড়লাম একটু বাসায় আরেকবার দেখবা, ঠিক আছে? বাসায় আরেকবার দেখলেই মনে থাকবে। সো আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।